ইতিহাস সৃষ্টি করে ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ও অপর বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। মঙ্গলবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সম্মতি জানান। টিউলিপ সিটি মিনিস্টার আর রুশনারা হাউজিং ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। লন্ডন থেকে তানভীর আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটেনের লেবার পার্টির মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দুই ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। হ্যামস্টেড ও হাইগেট এলাকা থেকে চতুর্থবারের মতো নির্বাচিত এমপি বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার হিসেবে জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে পঞ্চমবারের মতো নির্বাচিত হওয়া প্রথম ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী হাউজিং, কমিউনিটি এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী হয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া টিউলিপ সিদ্দিক এমপি 11 নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা ব্রিটেনের অর্থমন্ত্রী রেইচেল রিডসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। That I will be faithful and bear true allegiance to His Majesty King Charles, his heirs and successors, according to law. মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ও এমপিরা পার্লামেন্ট অধিবেশনে শপথ নেওয়ার পর রাজা তৃতীয় চার্লস টিউলিপ ও রুশনারার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সম্মতি প্রদান করলে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর এই তথ্য প্রকাশ করে। লেবার পার্টি বিরোধী দলে থাকা অবস্থায় শ্যাডো ক্যাবিনেটে জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক। এবার মন্ত্রিসভায় স্থান করে নেওয়ায় উচ্ছ্বসিত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ। তানভীর আহমেদ, 71, লন্ডন। এই সপ্তাহের শেষেই জানা যাবে কে হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। সোশ্যালিস্ট পার্টির অলিভিয়ে ফোরের দাবি তিনিই হতে চলেছেন সেই প্রার্থী। প্রসঙ্গত, বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল পদত্যাগপত্র জমা দিলেও ম্যাক্রো তা গ্রহণ করেননি। ফ্রান্সের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে মঙ্গলবারই পার্লামেন্টে ওরিয়েন্টেশন সেশনের জন্য পৌঁছান বামপন্থী নিউ পপুলার ফ্রন্টের সদস্যরা। পার্লামেন্টে ফিরলেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দও। এদিনের আলোচনায় বারবার উঠে এলো শরিকি বোঝাপড়া ও জোট গঠনের বিষয়টি। ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নিউ পপুলার ফ্রন্টের গ্রিন পার্টি, সোশ্যালিস্ট পার্টি, কমিউনিস্ট ও অতি বাম ফ্রান্স আনবাউডের সদস্যদের এখনও এই নিয়ে আলোচনা চলছে। গাজার যুদ্ধে ইসরায়েলের অন্তত 324 সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 9250 সেনা সদস্য। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবারও গাজার বুরেজ এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 9 ফিলিস্তিনি, এর মধ্যে 5 জনই শিশু। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় 38,243 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 88,243 জন। মাসের পর মাস ইসরায়েলি হামলার কারণে গাজায় খাবার, পানি, ওষুধ ও অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। গাজায় দুর্ভিক্ষ চলছে, এটি অস্বীকার করার উপায় নেই বলে জানিয়েছে জাতিসংঘ। এই পরিস্থিতিতে ইসরায়েলের অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি। লেবানন সীমান্ত লাগোয়া সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াসে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের এই হামলায় 2 জন নিহত হয়েছেন। সিরিয়া সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকির কাছে হিজবুল্লাহর সদস্যদের গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর একজন সাবেক দেহরক্ষী নিহত হয়েছেন। তার নাম কার্নাবাস বলে জানিয়েছে গোষ্ঠীটি। গাজায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত হিজবুল্লাহর 25 জন সদস্য নিহত হয়েছেন। এর আগে সিরিয়া থেকে লেবাননে প্রবেশ করা ট্যাঙ্কারের একটি বহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। আহত হয়েছেন আরও 19 জন। দেশটির উত্তরপ্রদেশের লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ডাবল ডেকার বাসের সঙ্গে দুধের ট্যাঙ্কারের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 3 নারী ও 1 শিশু রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে ডাবল ডেকার বাসটি বিহার রাজ্যের সীতামারহি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। যাত্রাপথে বাসটি দুধের একটি ট্যাঙ্কারকে পেছন থেকে ধাক্কা দেয় এই দুর্ঘটনা ঘটে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল সম্মাননা পেয়েছেন। এটি রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অসাধারণ সেবার জন্য তাকে মঙ্গলবার এই সম্মাননা প্রদান করা হয়। মোদী এই সম্মাননা প্রাপ্ত প্রথম ভারতীয় নেতা। এদিকে 2 দিনের রাশিয়া সফর শেষে মঙ্গলবার অস্ট্রিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটিতে 41 বছরের মধ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফরে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেন ও চ্যান্সেলর কার্ল নেহমারের সঙ্গে রাজধানী ভিয়েনায় বৈঠক করবেন মোদী। শুরু হয়েছে সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন। এতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্বোধনী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে। এদিকে ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে নেটোর 75তম শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং ইউক্রেনের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান পুতিন। তাই রাশিয়াকে থামাতে ইউক্রেনকেই যা করার করতে হবে। পুতিন ইউক্রেনের সম্পূর্ণ ভূখণ্ড দখল করতে চান। ইউক্রেনকে মানচিত্র থেকে পুরোপুরি মুছে ফেলতে চান তিনি। কিন্তু এটি কিছুতেই হতে দেয়া যাবে না। পুতিনকে ইউক্রেনই পারে থামাতে, আর তাই হবে। এই সময় কোনো ভুল পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন তিনি। বাইডেন বলেন, এবারের সম্মেলনে নেতাদের মূল লক্ষ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখার জন্য কৌশল খুঁজে বের করা। বাইডেন নেটোর সদস্য দেশগুলোর আইন প্রণেতাদের প্রশংসা করে বলেন, নেটো আগের চেয়ে এখন আরও শক্তিশালী। তিনি ঘোষণা দেন, জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র। এদিকে শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রতিরক্ষা শিল্পের নেতাদের সঙ্গে এক সমাবেশে নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, নেটো প্রক্রিয়রমেন্ট এজেন্সি ASPA প্রায় $700 মিলিয়ন স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রের একটি নতুন বহুজাতিক চুক্তি স্বাক্ষর করেছে। কাঁধে বহন করে চালাতে হয় এই স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র। ইউক্রেনে এর ব্যাপক চাহিদা রয়েছে। মনিরুজ্জামান বাবু, 71। ইউক্রেনে সহায়তা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের অপেক্ষা না করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের আগে রোনাল্ড রিগান ইনস্টিটিউটে মার্কিন রাজনৈতিক নেতাদেরকে এই আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, সবাই নভেম্বরের অপেক্ষা করছে, পুরো বিশ্বই নভেম্বরের দিকে তাকিয়ে আছে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নভেম্বরের অপেক্ষাই করছেন। এ সময় তিনি আরও বলেন, এখনই সময় আড়াল থেকে বেরিয়ে এসে দৃঢ় সিদ্ধান্ত নেয়ার। নভেম্বর বা অন্য কোনো মাসের অপেক্ষা করা যাবে না বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আগামী নির্বাচনে জিততে পারবেন না, এমনটাই মনে করেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর মাইকেল ব্যানেট। মঙ্গলবার সম্প্রচার মাধ্যমে CNN-কে তিনি একথা বলেছেন। CNN-কে দেয়া সাক্ষাৎকারে ব্যানেট বলেন, তার ধারণা নির্বাচনে জয়ের পথেই এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভবত তিনি নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছেন। তবে ব্যানেট জো বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে যাওয়ার পরামর্শ দেননি। বাইডেনকে নির্বাচনী প্রচারণায় সমর্থন জানাবেন নাকি স্বাস্থ্য ও দূরদর্শিতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার অনুরোধ করবেন, সেটি নিয়ে তার নিজের দল ডেমোক্রেটিক পার্টিতেই বিভক্তি তৈরি হয়েছে। কুয়েতের স্বাস্থ্য, প্রযুক্তি, প্রকৌশলী এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে আরও বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি জনবল নিয়োগের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। গত সোমবার কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ তারেক হোসেন। রাষ্ট্রদূত কুয়েতে অবস্থানরত বাংলাদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, কুয়েতের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির নতুন ক্ষেত্র তৈরি করা হবে। এছাড়া দূতাবাসের কনসুলার সেবার মানকে আরও সহজ এবং আধুনিকীকরণ করা এবং দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নতুন রাষ্ট্রদূত।
ন্যায্য বেতন ও কর্মীদের অধিকার আদায়ের দাবিতে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। বুধবার প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চলতি মাসের 8 জুলাই থেকে শুরু হওয়া প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়নের আয়োজিত 3 দিনের সাধারণ ধর্মঘটের শেষ দিনে এই ঘোষণা দেওয়া হয়। মূলত কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার কোনো আগ্রহ না দেখানোয় এই কর্মসূচি গ্রহণ করেছে শ্রমিক সংগঠনটি। এ বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো জবাব দেয়নি স্যামসাং কর্তৃপক্ষ। সম্পূর্ণভাবে নিজেদের প্রযুক্তি ও উপাদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তার্কসাত 6 মহাকাশে উৎক্ষেপণ করেছে তুরস্ক। মঙ্গলবার স্থানীয় সময়ে ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। তুরস্কের প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, এই স্যাটেলাইটটির মোট উপাদানের 81% উপাদান এবং সফটওয়্যার সরবরাহ করেছে তুরস্ক। এছাড়া দেশটির পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী বলেন, এই স্যাটেলাইটের মাধ্যমে তাদের টেলিভিশন সম্প্রচার এবং টেলিযোগাযোগ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।